স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। তারপর নিয়ে গেছে আপনার নিউ মার্কেট থানায়, ওইখানেও রাখে না। এরপর আমাদেরকে ডিবিতে নিয়ে যায়। ডিবিতে নেওয়ার পরও ওখানে ওদের ব্যবহার এত বেশি ভালো ছিল না। পাবলিক ভার্সিটিতে ব্যাপক হারে পুলিশ দিয়ে নির্যাতন নিপীড়ন চালানো হয়। আমাদের ভাইদের অলমোস্ট মেরে ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের হালটা প্রথমে ধরে রেখেছিল বেশ অনেক দিন, তারপরে যে সবাই আবার যা যা জায়গা থেকে আন্দোলনে নেমেছে। এই বিবেকের তাড়নায় নৈতিক মূল্যবোধ এবং দায়িত্ববোধ থেকেই আমরা আন্দোলনে গিয়েছিলাম। কেন্দ্রীয় কমিটির সাথে এক ধরনের মিটিং হতো। মিটিংয়ে আমরা জাস্ট জানিয়ে দিতাম এটা আমাদের সিদ্ধান্ত, আমরা এইভাবে আন্দোলনটা করবো। তারা জাস্ট বলতেন হ্যাঁ ঠিক আছে, এভাবে করলে বেটার হয়। এই সরকারের ইমিডিয়েটলি ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। একেবারে জান দিয়ে জয়েন করেছে, একেবারে 150% জয়েন করেছে। জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ সময়ে আন্দোলনের হাল ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রেফতার, নির্যাতন, হামলার ভয় পিছু হটাতে পারেনি তাদেরকে। তাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকার পুনর্মূল্যায়নের পরামর্শ অনেকের। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখন সকালে। ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে আর রেশ উঠতেছে, তখন বলছে আমরা রাখতে পারবো না, বাচ্চা খারাপের দিকে চলে যাচ্ছে। পাতলা পায়খানা শুরু হয়েছে, বমি শুরু হয়েছে, তখন যে জায়গায় আনছি। ডেঙ্গুতে আক্রান্ত হলে শিশুদের ঝুঁকির হার কিন্তু তাদের যে বিভিন্ন কমপ্লিকেশন বা সমস্যাগুলো বেশি হওয়ার চান্স থাকে। শিশুদের জ্বর হলে বিশেষ করে এই সময়ে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানো উচিত। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর সারা দেশে হাসপাতালে ভর্তি হন প্রায় ৩,৫০০ শিশু, যাদের বয়স ১০ বছরের নিচে। এদের বেশিরভাগই উন্মুক্ত স্থানে কাজ করা নিম্ন আয়ের পরিবারের। তাই মাঠ পর্যায়ে মশা নিধনের কার্যকরী পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। এখন সকালে এ নিয়েও রয়েছে প্রতিবেদন। তবে শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গ। জুলাই বিপ্লবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে যখন বাধ্য করা হয়, তখন আন্দোলন কিছুটাই স্থিমিত হয়ে পড়ে। এরপরই পাল্টে যেতে থাকে আন্দোলনের মোড়। একের পর এক দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় আন্দোলন, বিক্ষোভ। অন্যান্য যে কোনো আন্দোলনের চেয়ে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অনেক বেশি। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থী পরিচয়েই তারা এবার আন্দোলনে নেমেছিলেন। জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান কী ছিল তা নিয়ে বিস্তারিত সিওল আহমেদের প্রতিবেদনে। মূল সড়ক থেকে গলি ছিল পদে পদে বাধা, সাথে গ্রেফতারের ভয়। ছিল আইন শৃঙ্খলা ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। তবুও পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে গুলির মাঝে বুক পেতে দাঁড়িয়েছেন তারা। কারফিউ উপেক্ষা করে চালিয়ে গেছে আন্দোলন। পাশেই ছিল পরিবার, শিক্ষক আর শিক্ষার্থী বন্ধুবান্ধবের পূর্ণ সমর্থন। আমাদেরকে প্রথম নিয়ে যেতে চেয়েছিল আপনার শাহবাগ থানায়, ওখানে আমাদেরকে রাখে নাই। তারপর নিয়ে গেছে আপনার নিউ মার্কেট থানায়, ওইখানেও রাখে না। এরপর আমাদেরকে ডিবিতে নিয়ে যায়। ডিবিতে নেওয়ার পরও ওখানে ওদের ব্যবহার এত বেশি ভালো ছিল না। আমি আমার জীবনে কোনো সময় দেখি নাই যে আমার সামনে একজন গুলি খায় একদম সাথে সাথে স্পট ডেড। তার লাস্টে আমি যখন রিকশায় উঠাই, তো আমার জামা প্যান্ট, আমার আইডি কার্ডে তার রক্ত লেগে থাকে। তার ফ্যামিলি থেকে পরে আমাকে যোগাযোগ করে এবং বলে যে তা আমার জামা কাপড় অথবা নিয়ে আসতে পারবেন। তো আমি নিয়ে যাই, যেহেতু আমি ওগুলো ধুয়ে ফেলেছিলাম। তো আমার আইডি কার্ডের এই যে অংশটার সাথে এটার সাথে একটু রক্ত লেগে থাকে, তারা এটি রেখে দেয়। তারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী। এবং যখন দেখছি যে আমার বন্ধু, অনেক বন্ধুই আছে যারা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে আছে, তো তারা যখন মার খাচ্ছে, এটা দেখার পরে আসলে আমি নিজে ঘরে থাকবো, এটা তো কখনো হয় না। আমার চেনা পরিচিত অনেকেই মানে খুবই নৃশংসভাবে মানে তাদের হাতে মার খেয়েছে। তো ওইটা দেখে আর কি আমার কাছে আর মনে হয় না যে আসলে ঘরে বসে থাকা যায়, বা আমার মনে হয়েছে যে আমার রাস্তায় বেরোয়া উচিত এবং আমি এই অন্যায়ের প্রতিবাদটা করা উচিত। 14 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্বিচারে হামলা চালায়। পরদিন প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার জেরে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 17 জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করা হয়। এতে আন্দোলন কিছুটা স্মিত হয়ে পড়ে। এরপরই পাল্টে যেতে থাকে আন্দোলনের মোড়। একের পর এক দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় আন্দোলন, বিক্ষোভ। রাজধানীর বিভিন্ন সড়কে নামতে থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর পরের ঘটনা 18 ও 19 জুলাইয়ের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নজরবিহীন হামলা চালায় পুলিশ। রাজধানীর রামপুরা, বাড্ডা, বসুন্ধরা 1 নম্বর গেট, উত্তরা, মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম, এমন কথা প্রায় শোনা যায়। তবে এবার জুলাই বিপ্লবে এমন ধারণা পাল্টে দিয়েছেন তারা। কিন্তু কেনই বা তারা যুক্ত হলেন, শোনা যাক তাদের মুখ থেকেই। যখন পাবলিক ভার্সিটিগুলো আমাদের আক্রান্ত হয়, হলগুলো বন্ধ করে দেওয়া হয় এবং পাবলিক ভার্সিটিতে মানে ব্যাপক হারে পুলিশ দিয়ে নির্যাতন নিপীড়ন চালানো হয়, আমাদের ভাইদের অলমোস্ট মেরে ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আসলে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সাপোর্ট দেওয়া এবং আমাদের নৈতিক মূল্যবোধের জায়গা থেকে আসলে রাস্তায় নেমে আসি। আমি কখনো সরকারি চাকরির পক্ষে নই বা সরকারি চাকরি করব না। তারপর আমি আন্দোলনে আসছি, আহত হয়েছি শুধুমাত্র একটাই কারণ যে আজকে যে গুলিটা আমার ভাইয়ের বুকে লাগছে বা আমার বোন পুলিশের যে লাঠির বাড়ি খাইছে, সেটা আমার বোন হতে পারতো, আমার ভাই হতে পারতো। যখন সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ঘরে মানে হল ছেড়ে চলে গিয়েছিল স্টুডেন্টরা, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা হালটা প্রথমে ধরে রেখেছিল বেশ অনেক দিন। তারপরে যে সবাই আবার যা যা জায়গা থেকে আন্দোলনে নেমেছে, আমাদের শিক্ষার্থীদেরকে, ভাই বোনদেরকে রক্তাক্ত করে, তখন আমরা আর বসে থাকতে পারি না। এই বিবেকের তাড়নায় নৈতিক মূল্যবোধ এবং দায়িত্ববোধ থেকেই আমরা আন্দোলনে গিয়েছিলাম। কোটা আন্দোলনের এক পর্যায়ে কমপ্লিট শাটডাউনে বাংলাদেশ, ছিল না ইন্টারনেটের সুবিধা। তবুও আন্দোলন চালিয়ে গেছেন তারা। সে সময় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে আন্দোলনকে সমন্বয় করেছে সেই গল্প শোনা যাক এক সমন্বয়কের কাছ থেকেই। ওই সময় আমরা নর্থ সাউথ থেকে আমরা ছিলাম, ইস্ট ওয়েস্ট থেকে ছিল, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা পুরো আন্দোলনটাকে, এবং ওখানে কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন ছিল, আপনি হাসিব আল ইসলাম বলেন, রিফাত রশিদ বলেন, এরাও ছিল। তো ওই আন্দোলনে আমরা এটা ডিভিশন করি যে আমরা সেক্টরে ডিভাইড করবো। এরপর থেকে তো কারফিউ লাগাতে ছিল, কারফিউ আমরা ব্রেক করি, কারফিউ ব্রেক করে আমরা আন্দোলন চালিয়ে যাই। তো সেখানে আমরা টোটালি এখানে কিন্তু তখন আর কোনো কেন্দ্রীয় নির্দেশনা ছিল না, যেটা হতো আমাদের একটা মিটিং হতো, কেন্দ্রীয় কমিটির সাথে এক ধরনের মিটিং হতো। মিটিংয়ে আমরা জাস্ট জানিয়ে দিতাম এটা আমাদের সিদ্ধান্ত, আমরা এইভাবে আন্দোলনটা করবো। তারা জাস্ট বলতেন হ্যাঁ ঠিক আছে, এভাবে করলে বেটার হয়। আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি, ওরা রাজনীতি করে না, এটা ঠিক ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, উৎসাহিত করা হয় না। 24 জুলাইয়ের পর থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এটা কিন্তু টিচাররা স্পন্টেনিয়াসলি, কিন্তু কিছু কিছু টিচার তাদেরকে যে সাহায্য করেছে, ঠিক আছো কি না, রিক্সা করে বাসার থেকে এসে এখানে তাদের সাথে সব ঠিক আছে কেন, দেখো পুলিশ আছে, একটু সরে দাঁড়াও, বিকজ উই ডোন্ট ওয়ান্ট দেম টু গেট অ্যাটাকড। আমাদের ইউনিভার্সিটির প্রফেসর সালিমুল্লাহ খান, আমার জানা মতো উনি তো প্রথম বোধহয় কোনো শিক্ষকদের মধ্যে থেকে যে একে ওপেনলি বললেন যে এই সরকারের ইমিডিয়েটলি ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। এটা তো সাংঘাতিক একটা সাপোর্ট। ওরা যে জয়েন করেছে, একেবারে জান দিয়ে জয়েন করেছে, একেবারে 150% জয়েন করেছে, এবং পুলিশের গুলি, টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ওরা খেতে রাজি হয়েছে এবং বলেছে না দেন, আমরা তবু আসবো। জুলাই বিপ্লব আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী নিহত না হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ গেছে 30 জনেরও বেশি শিক্ষার্থীর। সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, তারা মাঠে নেমেছেন শিক্ষার্থী পরিচয়ে। তবে বিপ্লব শেষে কেন্দ্রীয় সমন্বয়কের সংখ্যার কোটায় বেসরকারি শিক্ষার্থীদের সংখ্যাটা খুবই নগণ্য। যত যৌক্তিক দাবি আদায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র থেকেই কিন্তু তৈরি হয়, তাই এইটার জন্য তাদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যদি বলা হয়, তারাও একটা পর্যায়ে স্ট্রাইক নিয়েছে, ইউনিভার্সিটি বাসা সকল ক্যান্সেল করে তারা একবার রাজপথে নেমে এসেছিল। এই বিষয়ে আপনার অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিকে আপনাকে মেরুদণ্ড বলতেই হবে। বেশ কয়েক বছর যাবৎ বিভিন্ন আন্দোলনে রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভ্যাট বিরোধী ছাত্র আন্দোলন কিংবা 2018 সালের কোটা বিরোধী আন্দোলন অথবা নিরাপদ সড়ক চাই আন্দোলন, প্রায় প্রত্যেকটি আন্দোলনে রাজপথ থেকে নেতৃত্ব দিয়েছেন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কারণেই শিক্ষক এবং শিক্ষার্থীরা বলছেন, সর্বশেষ এই সরকার পতনের আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি হয়ে থাকেন মস্তিষ্ক, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন এই আন্দোলনের মেরুদণ্ড। এবং এই সকল শিক্ষার্থীরা বলছেন, ভবিষ্যতে যে কোনো অন্যায় অবিচার যদি হয়ে থাকে, তাহলে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা। সিউল আহমেদ, এখন, ঢাকা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ, আর এতে করে উদ্বেগজনকভাবে বাড়ছে শিশুদের আক্রান্তের হারও। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় 3,500 শিশু, যাদের বয়স 10 বছরের নিচে। এদের বেশিরভাগই উন্মুক্ত স্থানে কাজ করা নিম্ন আয়ের পরিবারের সদস্য। তাই সঠিক চিকিৎসা করার পাশাপাশি মাঠ পর্যায়ে মশা নিধনের কার্যকর পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাঝারিমন। জ্বর
জ্বর ছিল, জ্বরের থেকে আমার মানে কিছু খেলেই বমি হতো, বমির থেকে মানে আমার মানে ডায়রিয়া হয়। তারপরে মানে ওই হাসপাতালে ভর্তি করে, তবে ওখানে বলে আবার র্যাশ উঠছিল প্রথমে, ওখানে র্যাশের থেকে বলে কি আমরা ওখানে রাখতে পারবো না। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শেহজাদের নিজ মুখের বর্ণনা, যা থেকে বোঝা যাচ্ছে ডেঙ্গু জ্বর কতটা ভুগিয়েছে তাকে। রাজধানীর মিরপুরে বসবাস করা শেহজাদ কয়েকদিন জ্বর নিয়ে বাসায় ভোগে। এরপর একাধিক হাসপাতাল ঘুরে এখন চিকিৎসাধীন মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সবসময় আনন্দ উল্লাসে মেতে থাকা সন্তানকে ডেঙ্গুতে কাবু হতে দেখে চিন্তিত তার মা। প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেছি, ওইখান থেকে বলছে যখন ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে আর রেশ উঠতেছে, তখন বলছে আমরা রাখতে পারবো না, বাচ্চা খারাপের দিকে চলে যাচ্ছে, আপনারা ডিএনসিসি হসপিটালে নিয়ে যান মহাখালী। শেহজাদের মতো আরও শিশু রয়েছে এই হাসপাতালে, যাদের মধ্যে অনেকেই জানে না ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা। এদের কারো হাতে আবার কারো পায়ে ক্যানুলা লাগিয়ে চলছে চিকিৎসা। পরিবারগুলো বলছে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বমি, ডায়রিয়া, এমনকি কোনো কোনো সময় শ্বাসকষ্টেও ভুগছে শিশুরা। পাতলা পায়খানা শুরু হয়েছে, বমি শুরু হয়েছে, তখন যে জায়গায় আনছি, দেন তারা আমাদের বলছে যে ভর্তি রাখার জন্য। ফার্স্ট আমরা কলেরাতে গেছিলাম, ওখান থেকে এখানে পাঠাইছে। ওর শরীরে মানে একদম লাল হয়ে গেছিল, আর শরীর চুলকাইতো, জ্বর ছিল অনেক, আর কিছু খাইতো না। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পাশাপাশি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতাল সহ রাজধানীর অনেক হাসপাতালেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত শিশুদের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর সারা দেশে 0 থেকে 10 বছর বয়সী অন্তত 3,339 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর সেপ্টেম্বরের প্রথম 22 দিনে এই সংখ্যা 1,340 জন। এদিকে প্রতিদিনই ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে, যাদের মধ্যে উন্মুক্ত স্থানে কাজ করা নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। টেস্ট দেওয়ার পরে বলতেছে ডেঙ্গু ধরা পড়ছে, প্লাটিনাম ছিল 21,000, ওখানে আমার কি রাখবো না, তখন ওনারা আমার এখানে ট্রান্সফার করে দিয়েছে। 2 দিন আমি নাপা খাইছি, খাওয়ার পর দেখি আমার জ্বর কমে না, তো আমাকে ওখানকার ডাক্তার বললো যে আপনি তাড়াতাড়ি কোনো একটা মেডিকেলে ভর্তি হন, আপনার প্লাটিনাম অনেক কম। শুধু ডেঙ্গু রোগী নয়, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে যে কোনো রোগের চিকিৎসায় কালক্ষেপণ ঝুঁকিপূর্ণ মন্তব্য করে চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিরাময়ের জন্য সবার আগে প্রয়োজন রোগ নির্ণয় করা। শিশুদের ইমিউনিটি একটু দুর্বল থাকে, ফলে এই ডেঙ্গুতে আক্রান্ত হলে শিশুদের ঝুঁকির হার কিন্তু তাদের যে বিভিন্ন কমপ্লিকেশন বা সমস্যাগুলো বেশি হওয়ার চান্স থাকে। এই জন্য শিশুদের জ্বর হলে বিশেষ করে এই সময়ে অবশ্যই আমি মনে করি ডাক্তার বা নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানো উচিত। চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন মাঠ পর্যায়ে এডিস মশা নিধনের কার্যকরী পদক্ষেপ। মাঝহার ইমন, এখন, ঢাকা। অর্থ সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের আধুনিক ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার। কবে নাগাদ অর্থ ছাড় মিলবে আর সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে। এই অবস্থায় বিদ্যমান জরাজীর্ণ ইমিগ্রেশন ভবনে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তাই দ্রুত নির্মাণ কাজ শুরু করে দুর্ভোগ নিরসনের দাবি করছেন তারা। সহকর্মী আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের এই ইমিগ্রেশন ভবনটির নির্মাণ সাল 1953। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় আরও 1 দশক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এটি। বিকল্প না থাকায় এখানেই চলে ইমিগ্রেশন কার্যক্রম। পুরাতন ছোট্ট এই ইমিগ্রেশন ভবনটিতে যাত্রীদের বসার জন্য নেই পর্যাপ্ত জায়গা, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট। যাত্রী চাপ বাড়লেই ঠাঁই নিতে হয় ভবনের বাইরে। আর তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এছাড়া কর্মকর্তারাও ঝুঁকি নিয়ে কাজ করেন এখানে। দুর্ভোগ নিরসন এবং একই ছাদের নিচে ইমিগ্রেশন ও কাস্টমসের সেবাদানের জন্য 2016 সালে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে আধুনিক ইমিগ্রেশন ভবন নির্মাণ শুরু হলেও শেষ হয়নি দীর্ঘ 8 বছরেও। আখাউড়া চেকপোস্টে দেখতে গেলে আমরা দেখা যায় যে অন্যান্য চেকপোস্টের তুলনায় এখানে কিছুই নেই। বিল্ডিংটা অনেক পুরাতন, আমরা এক ছাদের নিচে সব কিছু সুবিধাগুলো পাচ্ছি না। বাথরুমের সমস্যা, বিল্ডিংয়ের সমস্যা, এবার পাকা নাই, যাত্রীরা আমরা কষ্ট পাই। ইন্ডিয়াতে যেটা আছে এটার মধ্যে যদি ভালো একটা বিল্ডিং হয়, যাত্রীরা অনেক সুবিধা। আমরা চাই যে আমাদের এই কাজটা দ্রুত চালু হোক, যে আমাদের যাতায়াত পথটা ভালো হোক।
মূলত আন্তর্জাতিক সীমানা আইন জটিলতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কয়েক দফায় বন্ধ হয় ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ। প্রথমে 6 তলা বিশিষ্ট ভবন নির্মাণের কথা থাকলেও ভারতের চাপে নকশা পরিবর্তন করে 35 ফুট উচ্চতা বা 2 তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজের বিল পাওয়া নিয়ে শঙ্কা থেকে নির্মাণ কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। মূলত বিএসএফের বাধায় কয়েক দফায় কাজ বন্ধ রাখার কারণে এমনিতেই লোকসানের মুখে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এর মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে অর্থ ছাড়ের আবেদন করেও সাড়া মিলছে না। তাই বাধ্য হয়ে অর্থ সংকটে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান ঠিকাদার। আগস্ট মাসে দেশে এত বড় একটা পট পরিবর্তন, এইসব ঝামেলার কারণে একটু বিষয়টা একটু স্থবির হয়ে গেছে আর কি। বিগত 3 মাস আমি নিজের পকেটের টাকা দিয়ে কাজ করছি। আমি যেখান থেকে ফান্ড দেয় ওনাদের কাছে আমরা চাহিদাপত্র পাঠাইছি। এখন যদি ওনারা একটা ফান্ড দেয় তাহলে আমরা একটু উপকৃত হব, আমরা কাজটা দ্রুত শুরু করতে পারব। নতুন ভবনের নির্মাণ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী দুর্ভোগ আরও দীর্ঘ হচ্ছে। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন ইমিগ্রেশনের এক কর্মকর্তা। মন্ত্রণালয়ের অর্থ ছাড়ের সমস্যা জটিলতার কারণে ঠিকাদার 5 আগস্টে কাজটি আবার বন্ধ করে দেয়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অর্থ ছাড়ের বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 1967 সাল থেকে ভারতের যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিদিন এই চেকপোস্ট ব্যবহার করেন 6 থেকে 700 যাত্রী। ভারত গমনে প্রত্যেক যাত্রীকে ভ্রমণ কর দিতে হয় 1000 টাকা, যা আখাউড়া স্থলবন্দর থেকে সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। গেল কয়েক মাসে কলকাতার ডেপুটি হাই কমিশনে বাংলাদেশের ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। সূত্র বলছে আগে প্রতিদিন গড়ে যেখানে 4 থেকে 500 ভিসা জমা পড়তো, সেখানে এই সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে 100-র নিচে। এছাড়া বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে যাত্রী পারাপার কমে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরা। কলকাতা থেকে কমল দত্তের প্রতিবেদনে পাঠানো তথ্য, ছবিতে দেখুন বিস্তারিত। বাঙালির অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি 1 মাসেরও কম সময়। পূজার ছুটিতে কলকাতার অনেক বাঙালি বাংলাদেশে বেড়াতে আসেন। কিন্তু গেল জুলাই মাসে বাংলাদেশের সফল গণ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার গঠনের পর ভিসা সংক্রান্ত জটিলতা শুরু হয়। এর প্রভাব পড়ে কলকাতার ভিসা অফিসে। দেখা যাচ্ছে গেল কয়েক মাসে বাংলাদেশে ভিসা আবেদনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। কম না, এখন অ্যাপ্লিকেশন করলে পাওয়া যাচ্ছে। ক্যামেরাটার জন্য একটু পাবলিক একটুখানি ইয়ে হয়ে আছে, কিন্তু মানুষজন আসছে বা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে, এখানে ভালো খারাপ। তবে যারা বাংলাদেশের ভিসার জন্য আবেদন করছেন 15 দিনের মধ্যেই তাদের ভিসা দিচ্ছে কলকাতার ডেপুটি হাই কমিশন। অন্যদিকে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসায় ভারতে আসা যাত্রীদের কিছুটা চাপ থাকলেও প্রতিদিন গড়ে মাত্র 1000 যাত্রী বেনাপোল পেট্রাপোল সীমান্ত পারাপার করছেন। কাস্টমস সূত্র বলছে এর আগে এই সংখ্যা ছিল 5 থেকে 7000-এর কাছাকাছি। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থলবন্দরে রাজস্ব আদায় কমেছে উল্লেখযোগ্য হারে। এতে অর্থনৈতিক সংকটে পড়েছেন সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ী, অটোরিকশাওয়ালা থেকে শুরু করে নানা পেশার মানুষ। শারদীয় দুর্গোৎসবের ঠিক আগ মুহূর্তে সীমান্ত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে চাঙাভাবের আশায় মুখিয়ে থাকেন দুপারের মানুষ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্য ও যাত্রী পারাপার, সেদিকে এখন তাকিয়ে সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। শীত আসতে এখনো 2 মাস, এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি, যার পরিচর্যায় ব্যস্ত বগুড়ার কৃষকরা। বাঁধাকপি, ফুলকপি, মূলা, সিম, বরবটি সবই মিলবে আগাম সবজিতে। কৃষি বিভাগের আশা শীতের আগাম সবজিতে লাভবান হবেন কৃষকরা। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে। উত্তরে তপ্ত রোদ আর গরমে জীবনযাত্রা ওষ্ঠাগত। এর মধ্যেই কৃষকরা ব্যস্ত জমি তৈরি, সবজির চারা রোপণে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, শিম লাগানো এবং পরিচর্যা কাজে। শীতের আগাম সবজিতে পরিশ্রম বেশি হলেও লাভ একটু বেশি, তাই এ সময় সবজি চাষে তাদের মনোযোগ একটু বেশি।
এক বিঘাতে খরচ হয় বাঁধাকপি এবং ফুলকপিতে 30,000 টাকা। আল্লাহর রহমতে যদি বাজার পাই মোটামুটি 60 থেকে 70,000 টাকা আমরা বিক্রি করতে পারবো। বাজার নিয়ন্ত্রণ, ভালো বাজার পাওয়া যায় তাহলে আমাদের মুনাফা আসে, আর যদি কম হয় তাহলে আমাদের লাভ লোকসান হয় খেতে। সবজিতে লাভবান হতে হলে ভালো চারা, বীজ এবং কীটনাশক প্রয়োজন। সেক্ষেত্রে এসব নিশ্চিতের দাবি তাদের। ঔষধ যদি ভালো পায় তাহলে আমাদের আবার ফসলটা খুব ভালো হবে। ভালো বীজ, ওষুধ লাগবে, ওষুধের সংখ্যা বেশি দিলে পারে তাহলে ভালো ফসল পাওয়া যাবে, লাভও ভালো হইবে। নিয়মতান্ত্রিকভাবে সার, কীটনাশক প্রয়োগে কৃষকদের সচেতনতা বৃদ্ধির নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যদি তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যাতে উপরে শেড দেওয়া হয়, কোনো ছাউনি দেওয়ার ব্যবস্থা করা হয় যাতে এখানে তাপমাত্রাটা এখানে সহনশীল রাখা যায়। পাশাপাশি রোগবালাইয়ের ক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি। বগুড়া জেলায় এবছর 3000 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ হচ্ছে। আর এবছর শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,500 হেক্টর জমিতে। সেখান থেকে শীতকালীন আগাম 54,000 টন সবজি মিলবে বলে ধারণা করা হচ্ছে। মাজিদুর রহমান, এখন বগুড়া। সরবরাহ কমায় খুলনায় বেড়েছে সবজির দাম, এতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দাম। আর অন্যদিকে সরবরাহ সংকটের কবলে পটুয়াখালী কলাপাড়ার মাছের আড়তগুলো, এতে বেড়েছে ইলিশ সহ সকল সামুদ্রিক মাছের দর। এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী এবং পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। তবে শুরুতেই চলে যাব রামিম আপনার কাছে। রামিম, যেমনটা জানছিলাম যে সেখানে আসলে সবজির সরবরাহ কম, এই সরবরাহ সংকট হওয়ার পেছনের কারণ কি, আর কেজিতে আসলে সবজি প্রতি কত টাকা বেড়েছে, কি তথ্য আছে আপনার কাছে? গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে খুলনাতে সবজির যে দাম সেটি কিন্তু বেশ অনেকটাই বেড়েছে। আজকেও কিন্তু সে একই অবস্থা। আজকে সবজির সরবরাহ কমের অজুহাতে কিন্তু দাম বাড়ানো হয়েছে। আজকে প্রায় সব ধরনের সবজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে কিন্তু নতুন যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে। এর পাশাপাশি এর আগের যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো কিন্তু প্রায় শেষের পথে, যার ফলে কিন্তু দাম কিছুটা বেড়েছে সবজির এই সরবরাহ কমার কারণে। আপনি যে ঢেঁড়সটি দেখছেন, ঢেঁড়স কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 50 টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে 35 টাকা করে। এছাড়াও আজকে প্রতি কেজি বেগুন বিক্রি করা হচ্ছে 60 টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হচ্ছে 50 টাকায়। এছাড়াও পটল আছে টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজি রয়েছে সব কিছুরই কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। নতুন সবজিগুলোর মধ্যে যেমন বাঁধাকপি রয়েছে, মূলা রয়েছে। বাঁধাকপি কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 45 টাকা, যেটি কিন্তু কয়েকদিন আগেও 40 টাকা বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি প্রতি কেজি মূলা বিক্রি করা হচ্ছে 35 টাকা করে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রায় সব ধরনের সবজিতেই কিন্তু দাম বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন সরবরাহ কিন্তু অনেকটাই কম রয়েছে বাজারে, প্রায় সব ধরনের সবজিরই কিন্তু সরবরাহ কম রয়েছে, যার ফলে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। এই যে বেগুনটি দেখছেন, বেগুন কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 60 টাকা করে, যেটি কিন্তু এই যে গত 2 থেকে 3 দিন আগেও বিক্রি করা হয়েছে 50 টাকায়। এর আগে কিন্তু 45 টাকা আমরা দেখেছি। মোটামুটি বাজারে কিন্তু সবজির সরবরাহের উপর ভিত্তি করেই কিন্তু দাম নির্ধারণ করা হয়ে থাকে। যে সময় সরবরাহ বেড়ে যায় তখন কিন্তু দাম আস্তে আস্তে কিন্তু কমে আসে। সেক্ষেত্রে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন শীতকালীন সবজির চাপ যখনই বাড়বে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে দাম কমা শুরু করবে। এখানে যে আমরা দেখেছি যে বাজারে পুরনো যে সবজি, গ্রীষ্মকালীন যে সবজি ছিল সেই সবজির পাশাপাশি কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে এবং শীতকালীন সবজি আসতেই কিন্তু আস্তে আস্তে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে এখানকার ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর সবজি বাজারের।
এবার আমরা একটু চলে যেতে চাই কলাপাড়ায়, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আমরা জানছিলাম যেমনটা যে সমুদ্রের মাছ শিকার বা সরবরাহ বেশ কিছুটা কম, তো এই কম সরবরাহের কারণ কি দেখছেন? আর ইলিশ মাছের দামও জানছিলাম বাড়তি, তো গেল সপ্তাহে যেটা 700-750 বিক্রি হয়েছে আমরা জানছি, এই সপ্তাহে আসলে কততে বিক্রি হচ্ছে ইলিশের দর, কি তথ্য আছে? অনেক আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, সে কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তল রয়েছে। সে কারণেই বঙ্গোপসাগরে যে সকল মাছ ধরারত জেলেরা রয়েছে তারা কিন্তু মাছ শিকার করতে বিঘ্নিত হচ্ছে এমনকি নিষিদ্ধ করেছে তারা। একই সঙ্গে যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কথাও তারা বলেছে যে এই প্রভাবের কারণেই কিন্তু সমুদ্রে মাছের বিচরণটা কমেছে, সে কারণে কিন্তু জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা দিচ্ছে না। এবং ধারাবাহিক দুর্যোগের কারণে তারা বিধ্বস্ত বিপর্যস্ত মানসিকতা নিয়ে তারা লোকসানের চিন্তায় সর্ষে ফুল দেখছে, এমনটি বলেছে ট্রলার মালিক এবং জেলেরা। তো এই অবস্থায় যে এখন সাগরে মাছের বিচরণ কম থাকায়ও কিন্তু নদ নদী কিছু ইলিশ দেখা দিচ্ছে এবং সামুদ্রিক পোয়া সহ অন্যান্য প্রজাতির মাছের সরবরাহ কিছুটা রয়েছে। তবে মাছের কেজিতে প্রকার ভেদে 10 থেকে 100 টাকা বেড়েছে। তো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি নাচনাপাড়া পাইকারি মাছ বাজার। এখানে 1 কেজি ওজনের যে ইলিশটা প্রতি কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা এবং 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশটা আজ বিক্রি হচ্ছে 1000 থেকে 1400 টাকা এবং 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশটা আজ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা প্রতি কেজি। ছোট আকারের যে ইলিশ তা আজ বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা। এছাড়া যে দেশীয় প্রজাতির এবং কার্প জাতীয় পুকুর ঘেরের মাছ যেমন রুই মাছ আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, যা বেড়েছে প্রতি কেজিতে 50 টাকা। এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, এটিরও দাম বেড়েছে প্রতি কেজি 50 টাকা। এবং যে পাঙ্গাস দেশি চাষ পাঙ্গাস সেগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, যা বেড়েছে গত 2 দিনের চেয়ে আজ দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। এছাড়া যে পোয়া মাছ সামুদ্রিক পোয়া মাছ রয়েছে তা বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা এবং যে বিভিন্ন প্রজাতির যে চিংড়ি মাছ রয়েছে সেই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 550 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এছাড়া এখানকার যে সকল অন্যান্য নদ নদীর যে জেলেরা রয়েছে তারাও বলেছে যে মাছের ইলিশের বিচরণটা কমে যাওয়ায় তারাও শঙ্কিত যে হঠাৎ করে সাগরে ইলিশের বিচরণ কমেছে। এবছর যে 65 দিন অবরোধের পর থেকে যে তারা মাছ শিকারে গিয়েছেন, মাছ শিকারে যাওয়ার পর থেকে কিন্তু তারা তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ দেখা দিচ্ছে না, সে কারণে কিন্তু বাজারে সরবরাহ কমেছে এবং মাছের দামও বৃদ্ধি রয়েছে। তারা আরো বলেছে যে মাছের দাম বাড়ার ইলিশ মাছের দাম বাড়ার মূল কারণ হচ্ছে যে এখানকার যে জ্বালানি রয়েছে ট্রলার, সেই ট্রলারের জ্বালানি সহ অন্যান্য খরচ মূল্য অনেক বেশি হওয়ায় কিন্তু সেই মূল্যটাই গিয়ে পড়ছে ইলিশের উপরে, সে কারণে বাজারে ইলিশের দামটা বেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক খুলনা ও কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শাকসবজি ও মাছের সবশেষ দরদাম। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন সকাল। দেশের দক্ষিণের পর্যটন সম্ভাবনাময় উপজেলা তালতলিতে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। অন্যত্র চিকিৎসা সেবা নিতে গিয়ে রোগীর ব্যয় বাড়ার পাশাপাশি পড়ছেন ভোগান্তিতেও। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের। জিয়াদ মাহমুদের তথ্য প্রতিবেদনে বিস্তারিত। বঙ্গোপসাগরের কুলঘেঁষা বরগুনার তালতলী উপজেলায় জনবসতি বাড়লেও পিছিয়ে পড়েছে চিকিৎসা সেবা খাত। প্রায় 2 লাখ মানুষের বিপরীতে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন মাত্র 4 জন চিকিৎসক। 2003 সালে চালু হওয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে 50 শয্যায় উন্নীত করা হলেও কার্যক্রম চলছে 20 শয্যার লোকবল নিয়ে। নানা জটিলতায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি নতুন ভবনটিও। এছাড়া চালু হয়নি অপারেশন থিয়েটার কিংবা পরীক্ষাগারের কার্যক্রম। এতে সরকারের রাজস্ব আয় যেমন কমছে, তেমনি অন্য হাসপাতালে সেবা নিতে রোগীকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ।
অনেক সময় আমাদের পটুয়াখালী তারপর বরিশাল সব জায়গায় যেতে হয়, যা এটা আমাদের জন্য একটু অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে। যতটুকু প্রয়োজন সেই তুলনায় ডাক্তার কম, যার কারণে এলাকার মানুষ কিছু মোটামুটি নর্মাল কেসেও পটুয়াখালী বা বরিশাল যাওয়া লাগে। এই কারণে রোগীর আইসিইউর প্রয়োজন হয়, হ্যাঁ, বা জরুরি যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেগুলো এখানে না থাকার কারণে ডাক্তার আমাদেরকে রেফার করছে বরিশালে। টেস্ট করাইছি পপুলার থেকে, পপুলার দিয়ে করাইছি আর এই নিউ মডার্ন দিয়ে করাইছি, দুইটা করাইছি টেস্ট। লোকবল সংকটে অপরিচ্ছন্ন পরিবেশে রোগীরা হচ্ছেন ভোগান্তির শিকার। যদিও কর্তৃপক্ষ বলছেন লোকবল সংকট থাকায় নিজ উদ্যোগে করছেন পরিচ্ছন্নতার কাজ। প্রসূতি ও শিশুসহ প্রতিদিন 100 থেকে 150 জন রোগীর চিকিৎসা সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসক। নোংরা হয়ে থাকে, তারপরে এনে সুযোগ সুবিধা অনেক কিছুই পাওয়া যায় না, এই জন্য এই রিপোর্ট কিছু আইলে তার টেস্ট বাইরে করতে হয়। সিজারিয়ান সেকশন খুব দরকার, তো এই সিস্টেমটা আমাদের নাই দেখে রুগী আমরা ওরকম রাখতে পারতেছি না। কোনো সুইপার নাই এবং নাইট গার্ড নাই। তারপর হচ্ছে আমার ওয়ার্ড বাই মাত্র 2 জন, এটা দিয়ে আমাকে 3 জন আছে, এটা দিয়ে আমাকে হচ্ছে 3 বেলা শিফট চালাইতে হয়। আমরা আমাদের থেকে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করতেছি। কোনো রোগী এখানে ফেরত যাচ্ছে না, ভর্তি রোগী হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছি, আউটডোর সার্ভিস দিচ্ছি। যথেষ্ট লোকজনের অভাব আছে, তারপরে আমরা আমাদের পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোপুরি চালু না হওয়ায় আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সেখানেও দেওয়া হচ্ছে নিম্নমানের সেবা। তবে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোপুরি চালু করতে পদক্ষেপের আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের। মোট যে চিকিৎসক থাকতে হবে তার 1/4 চিকিৎসক দিয়ে কিন্তু ওখানে চিকিৎসা কার্যক্রম চলমান আছে। এরপরে 4র্থ শ্রেণীর জনবলের ব্যাপক সংকট। আমরা এসব তথ্য উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। স্বাস্থ্যসেবার এমন বেহাল দশা শুধুমাত্র তালতলী উপজেলাই নয়, বরগুনা জেলার অন্যান্য উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই চিত্র। এমনকি বরগুনা সদরের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি রয়েছে সেখানেও রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। এসব সংকট সমাধান সহ স্বাস্থ্যসেবার মান বাড়ানোর দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। প্রথমবারের মতো বস্তায় আদা চাষে সম্ভাবনার ঝলক দেখাচ্ছে উত্তরের জেলা নাটোর। ছায়াযুক্ত স্থানে চাষ হওয়ায় ফলের বাগানের ভেতরেই অনেকে চাষ করছেন আদা। তবে ফল সংগ্রহের পর অলস পড়ে থাকা বাগানগুলোতে চাষ করা সম্ভব হলে আদা চাষে সক্ষম হতে পারেও বাংলাদেশ। এতে শূন্যের কোটায় নামবে আমদানি নির্ভরতা। মাহবুব হোসেনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। দেশে মশলা এবং ঔষধি গুণাগুণ সমৃদ্ধ আদার চাহিদা রয়েছে অন্তত 3 লাখ টনের বেশি। কিন্তু বছর জুড়ে চাহিদা পূরণে মশলা জাতীয় এ পণ্যটির আমদানি করতে হয় অন্তত 40 থেকে 45%, যা টাকার অঙ্কে অন্তত 3000 কোটি টাকা। তবে দেরিতে হলো আমদানি নির্ভরতা কমাতে প্রথমবারের মতো সমতল ভূমিতে আদা চাষের উপর জোর দিয়েছে কৃষি বিভাগ। এরই অংশ হিসাবে সারা দেশের মতো নাটোরের সিংড়ার প্রত্যন্ত ক্ষীরপোতা গ্রামে প্রথমবারের মতো বড়ই বাগানের ভিতর বস্তায় আদা চাষ শুরু করেছেন যুবক রাজীব হোসেন। তার 10% বড়ই বাগানের ভিতর অন্তত 1000 বস্তায় আদা চাষ করছেন তিনি। প্রতি বস্তায় 1 কেজি করে হলেও উৎপাদন হবে অন্তত 1 টন আদা। এতে বর্তমান মূল্য অনুযায়ী লাভের আশা করছেন তিনি। 2-2.5 লাখ টাকা আদা বেচতে পারবো। খরচ হয়েছে আমার 50-55 হাজার। একই বাগানে সে বড়ই পাচ্ছে এবং বাড়তি ফসল হিসেবে সে বছরে প্রায় 2 লক্ষ টাকা ইনকাম করতেছে। আধো আলো আধো ছায়াযুক্ত স্থানে সবচেয়ে ভালো হয় আদা চাষ। সেদিক থেকে আম, লিচু, পেয়ারা সহ বিভিন্ন বাগান হতে পারে উপযুক্ত স্থান। এক্ষেত্রে জেলার ফলের বাগান রয়েছে অন্তত 10,470 হেক্টর। বাগানের পতিত এসব জমি ফেলে না রেখে আদা চাষ করা হলে শুধু নাটোর থেকেই অন্তত 2 লাখ টনের বেশি আদা উৎপাদন সম্ভব। এতে করে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি শূন্য কোটায় চলে আসবে আমদানি। আমদানিটা কমানোর জন্য আমরা এবার সরকারি মশলা প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের একটা প্রচলন শুরু করছি। সিংড়া উপজেলায় এবছর আমরা 15,000 বস্তায় আদা চাষ করেছি। এটা ট্রায়াল হিসেবে আমরা করছি। যদি এটাতে আমরা সফল হই, আমাদের টার্গেট হচ্ছে আগামী বছর 50,000 বস্তায় এটাকে উন্নীত করা।
2022-23 মৌসুমে দেশে আদা উৎপাদন হয়েছিল 1,92,000 টন। এই বছর নাটোর জেলায় এবার আদা চাষ হয়েছে 14 হেক্টর জমিতে। হেক্টর প্রতি গড় ফলন 27 টন হলে প্রথমবারের মতো জেলায় আদা উৎপাদন হবে অন্তত 327 টন। চলনবিলের প্রত্যন্ত একটি গ্রামের বড়ই বাগানের নিচে এভাবে বস্তায় আদা চাষ করছেন একজন কৃষক। স্থানীয় কৃষি বিভাগ বলছে, আম বাগান সহ বিভিন্ন যে পরিত্যক্ত বাগানগুলো রয়েছে সেসব বাগানে যদি বস্তায় আদা চাষ করা সম্ভব হয় তাহলে আদার চাহিদা পূরণের পাশাপাশি কমে আসবে আমদানি নির্ভরতা। মাহবুব হোসেন, এখন, নাটোর। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় লেবাননে একদিনেই প্রাণ গেছে 492 জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 35 জন শিশু ও 58 জন নারী আছেন। আহত 1,500-এর বেশি মানুষ। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরই মধ্যে স্থানীয় সময় সোমবার ভোর থেকে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে 30টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহ গোষ্ঠী সক্রিয় আছে এমন সব এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে লেবাননের অবস্থা গাজার মতো হবে বলে মন্তব্য করেছে জাতিসংঘ মহাসচিব। দুই পক্ষকে যুদ্ধ বন্ধ করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব নেতারা। আঘাতে বিপর্যস্ত অনুপ্রবেশকারীদের দৌরাত্মে কে শত্রু আর কে বন্ধু সেটা বোঝা দেয়। পরিস্থিতির ভয়াবহতাই প্রমাণ করছে সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। 4 দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার বিশ্বের অন্যতম বৃহৎ অরাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীটি। তাও হারতে নারাজ হিজবুল্লাহ। প্রতিজ্ঞা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের শেষ দেখে ছাড়ার। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। মুহূর্তে ধ্বংসস্তূপ, 9 তলা অ্যাপার্টমেন্ট ভবন, মৃত্যুর মিছিলে যোগ হলো আরও নাম। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় চালানো এ ধ্বংসলীলা আর হত্যাযজ্ঞের ঠিক আগে আগে আবাসিক ভবনটির বেসমেন্টে বৈঠকে বসেছিলেন লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর অভিজাত বাহিনী রাদওয়ানের কমান্ডাররা। ইসরায়েলি যুদ্ধবিমানের আক্রমণে লাশ হয়ে বের হন নারী, শিশু, 16 হিজবুল্লাহ যোদ্ধা আর রাদওয়ানের 2 কমান্ডার সহ অর্ধশতাধিক মানুষ। এ ঘটনার 2 দিন আগেই 1 মিনিটে বিস্ফোরিত হয় হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজারো ওয়াকিটকি। তার একদিন আগে পেজার বিস্ফোরিত হয়ে আহত 3000, পঙ্গু হয়ে চিকিৎসাধীন শত শত মানুষ। গেল মঙ্গলবার থেকে শুরু হওয়া লেবানন জুড়ে ইসরায়েলের ধারাবাহিক এসব গুপ্ত ও বিমান হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। পরিস্থিতির ভয়াবহতাই প্রমাণ করে সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। مجرمين غدارين ما بيخافوا الله، تخطوا خطوط الحمر، يعني تجاوزوا كل الخطوط، ونحن بنقول نحن مش احسن من هالشهداء اللي عم بيروحوا، ونحن منهم وفيهم। 40 বছরের ইতিহাসে সবচেয়ে বড় আঘাতের শিকার বিশ্বের অন্যতম বড় অরাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীটির সামরিক অবকাঠামো। শুধু তাই নয়, দলের সব পর্যায়ে ছদ্মবেশী শত্রুদের দৃশ্যমান অনুপ্রবেশ আর যোগাযোগ অবকাঠামো ধ্বংসের ঘটনাও নজিরবিহীন। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, দলের ভেতরে ভয়াবহ মাত্রায় অনুপ্রবেশী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলতি সপ্তাহের অভিযান সফল করেছে। এতে তীব্র আতঙ্ক আর অনাস্থা ছড়িয়েছে সংগঠনের সদস্যদের মধ্যে। সন্দেহের মাত্রা এতটাই তীব্র যে কাউকে ছবি তুলতে দেখলেও ফোন কেড়ে নিচ্ছেন সাদা পোশাকের হিজবুল্লাহ সদস্যরা। في تخوف اكيد في تخوف، لان اليوم في فعل وردة فعل، لان في حال حزب الله عمل عمليه كبيره بترجع تدمر اسرائيل اكثر من هيك.
বলা হচ্ছে যোদ্ধা থেকে শুরু করে সামরিক নেতৃত্ব পর্যন্ত হিজবুল্লাহর পরতে পরতে অনুপ্রবেশ ঘটেছে ইসরায়েলি গোয়েন্দাদের। সামরিক দুর্বলতা, তার উপর গোপনীয়তার চাদর সরে যাওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে কয়েক দশকের যুদ্ধের সবচেয়ে জটিল মোড়ে এসে পৌঁছেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের পক্ষে গাজার শাসক দল হামাসকে সহযোগিতার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে সীমান্তে সীমিত পরিসরে সংঘর্ষে জড়িয়েছিল হিজবুল্লাহ, কিন্তু অবরুদ্ধ গাজা উপত্যকাতেও অস্ত্রবিরতি যেন ধরাছোঁয়ার বাইরে। উল্টো ইসরায়েলের সঙ্গে সীমিত পরিসরে সংঘাতের চরম মাসুল গুনতে হচ্ছে হিজবুল্লাহকে। আগে থেকে নানা প্রান্তে যুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্য এবার হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষের জেরে আরও একটি আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে। তবে এতেও দমতে নারাজ হিজবুল্লাহ, বরং এটি যুদ্ধের নতুন অধ্যায় এবং এ যুদ্ধের শেষ দেখে ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড নাইম কাশেম। هن بيخلصوا حزب الله برد شفنا امبارح حزب الله شو عمل كمان وصل لحيفا والله يهدي البال واذا بدنا نحارب شو هنعمل فرضت علينا يعني ما فينا نعمل شيء اذا وقعت وقعت بس نحن نتمنى انه ما تصير في حرب। এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রোববার শক্তিশালী হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লক্ষ্য ছিল বিমান ঘাঁটি সহ ইসরায়েলের বেশ কিছু সামরিক স্থাপনা। 2006 সালের লেবানন ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের পর ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ এটি। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এবার কিছুটা দূরপাল্লার মিসাইলও ছড়ছে গোষ্ঠীটি। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর মতে একটা লড়াইয়ে হেরেছে হিজবুল্লাহ, পুরো যুদ্ধে নয়। নুসহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।